এই বিষয়ের মধ্যেই আবদ্ধ থাকব, চেষ্টা করব বাইরে না যেতে। এবং যেহেতু বিহার থেকে শুরু হয়েছে, আমাদের বিহার, আমরা পশ্চিমবাংলা একদিক থেকে লাভবান। বিহারের কাছে আগে কোনো রেফারেন্স ছিল না, পুরো ধাক্কাটা বিহারের উপরই এসে পড়েছে প্রথম। তো বিহার সেটা কতটা সামলাতে পারছে না পারছে সেটা আপনাদের সামনে আছে, সে ব্যাপারেও কিছু বলবো। কিন্তু বিহারের অভিজ্ঞতাটা পশ্চিমবঙ্গের জন্য কাজে লাগবে, গোটা দেশের জন্য কাজে লাগবে। তো এই পুরো এসআইআর ব্যাপারটা আমার মনে হয় সবার আগে যেটা বোঝা দরকার, সেটা আমরা মোটামুটি অনেকেই বলছি এখন, যে আসলে এর আগে এসআইআর কখনো হয়নি। যেটা বলা হচ্ছে 2022 2002 হয়েছে, 3 হয়েছে, এটা কোনোটা এসআইআর ছিল না। এসএসআর হতো, স্পেশাল সামারি রিভিশন, অথবা আইআর হতো, ইন্টেন্সিভ রিভিশন। একটা গোটা রাজ্য জুড়ে বা গোটা দেশ জুড়ে একটা বিশেষ এই ধরনের ইন্টেন্সিভ রিভিশন হবে, এই ব্যাপারটাই নতুন, মানে শব্দটাই নতুন। আর শব্দটা যদি অর্থ খুঁজতে যায় তাহলে অর্থটা তো সম্পূর্ণ নতুন। তো যেটা এসআইআর করছে, আমরা যেটা দেখলাম হঠাৎ করে, যে এসআইআর বেসিক্যালি নাগরিকত্ব এবং নাগরিক এবং ভোটার এই দুটোকে মিশিয়ে দিয়েছে, এবং ওরা এটাকে সংবিধানের অপব্যাখ্যা করে এটা দাঁড় করাচ্ছে। ওরা বলছে যে সংবিধান যেটা বলেছে যে ভোটার ভোট দেবে, নাগরিক ভোট দেবে, এটা তো ঠিক কথা, যে ভোট দেয় নাগরিকই ভোট দেয়, যে নাগরিক নয় সে ভোট দেবে না। তো তাহলে এবার ইলেকশন কমিশন বলছে তাহলে আমাকে যদি ভোটার লিস্ট বানাতে হয় তাহলে সবার আগে আমি চেক করবো নাগরিক কে আর নাগরিক কে নয়। তাহলে নাগরিকত্ব চেক করাটা আমার কাছে পূর্ব শর্ত একটা ভোটার লিস্ট তৈরি করার। এটা হচ্ছে ইলেকশন কমিশনের ব্যাখ্যা, এবং ইলেকশন কমিশনের এই ব্যাখ্যাটা নিয়ে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কোনো রায় দেয়নি। সুপ্রিম কোর্টকে রায় আগামী আশা করছি 7ই অক্টোবর সুপ্রিম কোর্ট কিছু বলবে। এই যে ব্যাখ্যাটা ইলেকশন কমিশন করছে, এই ব্যাখ্যাটা সম্পূর্ণ আমাদের দেশে এত দিনের যে নির্বাচনী প্রক্রিয়া ছিল, ভোটার লিস্ট তৈরির একটা প্রক্রিয়া ছিল, এবং তার পেছনে যে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ, সকলের জন্য, বয়স্ক সমস্ত সবার জন্য ভোটের অধিকার, এই যে পুরো কনসেপ্টটা ছিল, এই কনসেপ্টটাকেই পুরো উল্টে দেওয়া হচ্ছে। পুরোপুরি কনসেপ্টটার উপর একটা বড় আঘাত নামিয়ে আনা হয়েছে। তার কারণ হচ্ছে আমরা আগে আমাদের জোরটা কোথায় থাকতো? আমাদের জোরটা এখানে থাকতো যে ভারতবর্ষের যারাই যে বয়স্ক মানুষ তারা কেউ যেন বাদ না যায় ভোটার লিস্টে। তাহলে ভোটার লিস্টে ম্যাক্সিমাম লোকের নাম আসুক, এবং এই ব্যাপারে ভারতের রেকর্ডটা বেশ ভালো। অর্থাৎ ভারতের ধরুন যে 18+ যে আমাদের জনসংখ্যা ভোটার হওয়ার অধিকারী, তার প্রায় 96-97% মানুষ তারা কিন্তু ভোটার লিস্টে চলে আসেন। মহারাষ্ট্র তো এরা এমন ভোটার লিস্ট করে দিল, সেখানে 100%-এরও বেশি চলে এলো। সেটা তো অনেক অন্য কারচুপি, কিন্তু প্রায় 97% মানুষ এখানে চলে আসেন। আর যেখানে এই ধরনের সিস্টেম নেই, যেমন ধরুন আমেরিকায়, যেখানে ভোটারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে ভোটার হওয়াটা তোমার দায়িত্ব, ভোটার বানানোটা রাষ্ট্রের দায়িত্ব নয়, ভোটার হওয়া ভোটারের দায়িত্ব। আপনি নিজে গিয়ে কাঠখড় পুড়িয়ে নামটাকে রেজিস্টার করিয়ে ভোটার হবেন। তাহলে যেখানে এইভাবে রেজিস্ট্রেশন প্রসেস আছে, ইউনিভার্সাল এনরোলমেন্ট প্রসেস নেই ধরুন আমেরিকা, সেখানে প্র্যাকটিক্যালি এখনো পর্যন্ত 70% মানুষ ভোটার লিস্টে আছেন, প্রায় 30% মানুষ ভোটার লিস্টের বাইরে। ওখানকার জন্য ওটাই স্বাভাবিক, এবং হয়তো এই কারণে স্বাভাবিক কারণ আমেরিকা আমরা জানি যে 60-এর দশক পর্যন্ত সেখানে ব্ল্যাক কমিউনিটি, তাদের কাছে ভোটিং রাইট ছিল না, তারা ভোট দিতে পারতেন না। ভারতবর্ষেও নির্বাচনের কথা যদি ভাবি, সংবিধান আসার আগে যে নির্বাচনগুলো হয়েছে ব্রিটিশ আমলে, যখন অন্য আইন ছিল, সেই আইন ভিত্তিতে ধরুন 20-এর দশকে, 30-এর দশকে, 40-এর দশকে যে নির্বাচনগুলো হতো, সেই নির্বাচনগুলোতে ভোটার হওয়ার জন্য অনেক শর্ত ছিল। আপনার কাছে যদি সম্পত্তি না থাকে, ডিগ্রি না থাকে, তাহলে আপনি ভোটার হতে পারবেন না। তাহলে ভোটার হওয়ার জন্য অনেক কিছু পূর্ব শর্ত থাকতো, ফলে একটা খুব ছোট অংশের মানুষ ভোট দিতে পারতেন। সমস্ত মানুষ ভোট দেবেন, এই যে পুরো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা শুরু হচ্ছে স্বাধীনতার পরে, সংবিধান গ্রহণের পরে, এবং আমাদের যে প্রথম নির্বাচন কমিশন তৈরি হয়েছিল, এবং প্রথম যে নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন, তার একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা, ঐতিহাসিক ভূমিকা এর মধ্যে ছিল, যে ভারতবর্ষ এটা দেখিয়ে দিয়েছিল যে এমন একটা দেশে যেখানে শিক্ষার হার অত্যন্ত কম,
এমন একটা দেশ যেখানে স্বাধীনতার সঙ্গে সঙ্গে দেশ ভাগ হয়েছে, দাঙ্গা হয়েছে, এত মানুষ দেশের একদিক থেকে অন্যদিকে চলে গেছেন, একটা এত বড় গান্ধীকে হত্যা করে দেওয়া হয়েছে, এমন একটা চরম নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে একটা খুব দরিদ্র একটা দেশ এবং শিক্ষার হার যেখানে খুব কম, সেই রকম একটা দেশ, সেখানে পুরো তারা একটা নির্বাচন করছে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকারকে নির্বাচিত করছে এবং সেই নির্বাচনের প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে চলছে। এমনটা নয়, ধরুন নেপালে কিছুদিন ধরে গণতন্ত্র চলছে, এখন আগামী দিনে গণতন্ত্র থাকবে কি থাকবে না একটা প্রশ্নচিহ্ন চলে এসেছে। ভারতবর্ষ এই ব্যাপারে একটা তৃতীয় বিশ্বের অন্যতম দেশ, যেখানে এত বড় জনসংখ্যা এবং এত রকমের কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু নির্বাচনটা মোটামুটি নিয়ম করে এবং মোটামুটি যেটাকে ভরসা করা যায়, খুব কখনো কখনো কারচুপির অভিযোগ এসছে, কিন্তু সাধারণভাবে নির্ভরযোগ্য একটা নির্বাচনী প্রক্রিয়া ভারতবর্ষে ছিল। এই যে ব্যাপারটা ছিল, এটাকে এবারে উল্টে দেওয়া হচ্ছে। তাহলে আগে আমাদের এটা ছিল না। আগে ছিল যে আপনি ভোটার হতে চান, আপনি ভোটার হবেন, 18 বছরের বয়স হয়ে গেছে, আপনি ভোটার হবেন। তারপরে এদেশে যে মানুষ আছে তাকে আমি ধরে নিচ্ছি যে নাগরিক। এবার না ধরে নেওয়ার যদি কোনো কারণ থাকে, কোনো অভিযোগ থাকে, তাহলে সেটা রাষ্ট্র খতিয়ে দেখবে। কিন্তু সবাইকে ঢালাও হারে যে তুমি নাগরিক এটা আগে প্রমাণ করো, এই ঢালাও হারে সবাইকে নাগরিকত্ব প্রমাণ করার পরীক্ষায় নামিয়ে দেওয়া হয়নি কোনোদিন। বিহারের এসআইআর যেটা করেছে, সবাইকে এই পরীক্ষায় নামিয়ে দিয়েছে যে তোমাকে এখানে একটা কিছু লোককে ছাড় দেওয়া হয়েছে। তাকে ছাড় দেওয়া হয়েছে যে 2003-এর ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে বেনিফিট অফ ডাউট তারা পাবে। 2003-এর ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদেরকে নাগরিক ধরে নেওয়া হবে। 2003-এর পরে যাদের যাদের নাম যুক্ত হয়েছে তাদের সবাইকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হবে। তাহলে এই প্রথম ব্যাপারটা হচ্ছে এসআইআর এর যেটা হচ্ছে ডিপার্চার, ভারতবর্ষে এতদিনের যে এস্টাবলিশড প্রসেস, সেখান থেকে সেই ডিপার্চারটা হচ্ছে যে আর কাউকে নাগরিক বলে আমি ধরে নেব না। সবার নাগরিকত্ব সব সময় সন্দেহের ঘেরাটোপের মধ্যে, সবাইকে সব সময় প্রমাণ করতে হবে যে আমি নাগরিক, এই আমার আধার, এই আমার জন্মের নথিপত্র, এই আমার সবকিছু, এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় যেটা আমরা দেখলাম, এটা নির্বাচন এই এসআইআর প্রক্রিয়াটা শুরু হওয়ার পরে আর একটা যেটা বড় কারচুপি, যেখান থেকে এই পরিযায়ী শ্রমিকের নামটা বাদ যাচ্ছে, যে আপনি ভোটার দেখবেন সংবিধান যেটা বলে যে আপনি কে ভোট দেবে, যে 18 বছরের উপরে সে ভোট দেবে। অর্ডিনারি রেসিডেন্ট, আপনি মোবাইল ভোটার না, যে আমি একটা ভোটার হয়ে গেলাম ভারতবর্ষে যেখানে খুশি গিয়ে আমি ভোট দেবো, না। ভারতবর্ষে এরকম কোনো ইউনিভার্সাল ভোটিং ব্যাপারটা নেই। আপনি একটা নির্দিষ্ট এলাকার ভোটার। বলে আপনার ভোট, আপনি যখন ভোট হচ্ছেন তখন আপনার একটা এলাকা অ্যাসাইন্ড হচ্ছে, আপনাকে একটা বুথ অ্যাসাইন করা হচ্ছে, আপনি একটা এলাকার ভোটার। তো এলাকার ভোটার যদি হয় তাহলে সেখানে ধরে নেওয়া হচ্ছে যে আপনি সেখানকার সাধারণভাবে সেই এলাকার আপনি বাসিন্দা, অর্ডিনারিলি আপনি সেখানে থাকেন। তাহলে অর্ডিনারিলি কে থাকে আর কে থাকে না, অর্ডিনারিলি থাকা না থাকার কথাটার মানেটা কি, এটা প্রশ্ন উঠেছে বিভিন্ন সময় এবং সুপ্রিম কোর্ট সেটা নিয়ে ব্যাখ্যা করেছে। তো সুপ্রিম কোর্ট সেখানে যেটা বেসিক্যালি ব্যাখ্যা করেছে যে অর্ডিনারি থাকা মানে হচ্ছে স্থায়ীভাবে থাকেন কি থাকেন না, এটাই আপনার বাড়ি কিনা, আপনি এখানে থাকেন। তাহলে আপনি যে কোনো কাজে বাইরে চলে গেছেন, আপনার কোথাও ট্রান্সফার হয়েছে, আপনি বাইরে কোথাও আছেন, কিন্তু আপনার ঘর বাড়ি এখানে, আপনি এখানকারই মানুষ, অতএব আপনি ভোটটা। অদ্ভুত, আমি কোনো কারণে হয়তো পেল না আমাকে, তাহলে আমাকে কোনো কারণে পেল না, তার মানে তো লজিক্যালি এটা হতে পারে না যে আমি স্থায়ীভাবে এখান থেকে কোথাও চলে গেছি। অর্ডিনারিলি রেসিডেন্ট ওদের যদি সীমিত যে নিরিখে ওরা ভাবার চেষ্টা করছে, সেটাও যদি না হয়, তাহলেও তার মানেটা এটা হয় না যে সে লোকটা পার্মানেন্টলি এখান থেকে ঘটি বাটি বিক্রি করে দিয়ে চলে গেছে, সেটা যায়নি। কিন্তু এই ব্যাখ্যাটা করা হচ্ছে, যার ফলে 35 লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাদ পড়ে গেছে। তাহলে দুটো অত্যন্ত ক্রুশিয়াল ব্যাপার এসআইআর এর পুরো ফ্রেমওয়ার্কটার মধ্যে ঢুকে গেছে। একটা হচ্ছে নাগরিকত্ব প্রমাণ করতে হবে, দ্বিতীয় কথাটা হচ্ছে আপনি অর্ডিনারি যদি রেসিডেন্ট না হন তাহলে ইলেকশন কমিশনার বলছে তাহলে তুমি যেখানে থাকো, তুমি বাইরে থাকো, তাহলে বাইরেই ভোটটা দাও। তার মানে হচ্ছে যেটা আমরা স্বাভাবিকভাবে দেখছি যে সেখানে বাইরে ভোটটা দেবে কোথায়। ধরে নিন বাংলার পরিযায়ী শ্রমিক যে গুড়গাঁওতে থাকে, তাকে তো গুড়গাঁও থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাকে তো দিল্লিতে যদি থাকে তার বুলডোজার দিয়ে তার ঘর তো গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমি আশা করবো সেই লোকটা হরিয়ানায় ভোট দেবে,
সে বাংলার পরিযায়ী শ্রমিক, কিন্তু বাংলায় যদি সে ভোট দিতে না পারে, সে দিল্লিতে ভোট দেবে, সে মহারাষ্ট্রে ভোট দেবে, সে গুজরাটে গিয়ে ভোট দেবে? সে ভোট দেবে না। তার মানে সে ওখানকারও থাকলো না, এখানকারও থাকলো না, তার ভোটিং রাইটটা চলে গেল। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে, এক্ষুনি গুরগাঁওতে যে অভিযান চলছিল পরিযায়ী শ্রমিকদেরকে ওখানে তাড়ানোর জন্য, আমরা সেখানে গিয়েছি, সেই সমস্ত কলোনিগুলোতে গেছি, বস্তিগুলোতে গেছি, কথা বলেছি। আমি দেখলাম যে তাদেরকেও একটা এনিউমারেশন ফর্ম দেওয়া হয়েছে যে আপনি এখানে থাকেন, একটা পুলিশ ভেরিফিকেশন হবে। তো ভেরিফিকেশন ফর্মটা কি আছে? ভেরিফিকেশন ফর্মটা আছে যে আপনি এখানে থাকেন, তাহলে আপনার যে বাড়িওয়ালা, সে বাড়িওয়ালা লিখে দেবে। থাকে তো সে বস্তিতে, সে কোন বাড়িওয়ালা তাকে লিখে দেবে। আপনাকে যে নিয়োগকর্তা, সে তো কাজ করে, একটা র্যাক পিকারের কাজ করে, সে তো ওখান থেকে সমস্ত নোংরা তুলে সেটাকে বিক্রি করে, স্ক্র্যাপ বিক্রি করে। তার কোনো নিয়োগকর্তা তো নেই, তার কোনো এমপ্লয়ার নেই, কোনো টাটা বিড়লা তাকে চাকরি দেয়নি, তাহলে কোনো সরকার তাকে চাকরিটা দেয়নি, তাহলে তার কোনো নিয়োগকর্তাও নেই। তাহলে সে কোথা থেকে একজন নিয়োগকর্তা আর কোথা থেকে বাড়িওয়ালার সিগনেচার আনবে? তাকে দুজনের লোকাল রেফারেন্স আনতে হবে। সেই প্রবাসী মানুষটাকে, পরিযায়ী শ্রমিকটাকে কে লোকাল রেফারেন্স দেবে? সেখানে থানায় আমরা যখন গেলাম, থানা বলছে যে আমাদেরকে তো বলা আছে যে বাংলা ভাষী যারা আছে, আসাম থেকে আসুক আর পশ্চিম বাংলা থেকে আসুক, এদের উপরে কড়া নজর রাখবে, এরা এই সমস্ত অপরাধ করে বেড়ায়। তাহলে তার চোখে তো একজন পরিযায়ী শ্রমিক তো অপরাধী, অপরাধ সে তারাই করে বেড়ায়, সে কেন রেফারেন্স দেবে? এরপরে যেটা বলা হচ্ছে, সেই পরিযায়ী শ্রমিক সে যখন সবকিছু দেখাচ্ছে, যে আধার কার্ড, রেশন কার্ড, তারা পকেটে করে এগুলো নিয়ে ঘুরে বেড়ায়, যে কোনো সময় কেউ চাইতে পারে, সে যখন সবকিছু দেখাচ্ছে, তারপরেও এমএইচ এর একটা নোটিফিকেশন এসছে ভেরিফিকেশনের জন্য। 30 দিন, একদিন দুদিন না, 30 দিন তাকে ডিটেন করে রাখা হবে। আজকে সেখানে যেগুলো কমিউনিটি সেন্টারগুলো ছিল গুরগাঁওতে, যেগুলো বিভিন্ন কমিউনিটি সেন্টার হিসেবে আমরা জানতাম, সেটা এখন ডিটেনশন সেন্টার হয়ে গেছে। 30 দিন তাকে ডিটেন করে বলা হচ্ছে, ওই তোমার আধার কার্ড তুমি রাখো, ঠিক আছে আমি দেখেছি, তুমি যেখানকার মানুষ বলছো সেখানকার পুলিশের কাছ থেকে খবরটা নেব। এইবারে আপনি ভেবে দেখুন যে যখন ডাবল ইঞ্জিন সরকার হবে, পশ্চিমবাংলা এখনো বিজেপির সরকার নেই, পশ্চিমবাংলায় এখনো বিজেপির সরকার নেই, তাই নদিয়া, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মেদিনীপুরে আমার পরিযায়ী শ্রমিক মুসলিম, অধিকাংশ মুসলিম, কিছু হিন্দুও দেখলাম। ফলে আমি দেখলাম যে সেখানে এই থানাগুলো থেকে 2 দিন পরে, 4 দিন পরে তারা একটা করে ভেরিফিকেশন করে পাঠিয়েছে, হ্যাঁ অমুক মানুষটি আমার এলাকার মানুষ। কিন্তু যেদিন পশ্চিমবাংলাতেও বিজেপি চলে আসবে, ডাবল ইঞ্জিন হবে, ওই হরিয়ানাতেও বিজেপি, পশ্চিমবাংলাও বিজেপি, সেদিন সেই জাতা কলে তো সেই পরিযায়ী শ্রমিক সবার আগে মারা যাবে। কোনো সরকার, কোনো থানা বলে দেবে যে লোকটা আমার? আসামের কোনো থানা বলবে যে গোয়ালপাড়া থেকে যে বাঙালি গেছে সে আমাদের আসামের মানুষ, সে বাংলাদেশের মানুষ নয়? কোনো থানা বলবে না। ফলে এনআরসিতে নাম আছে, এনআরসিতে নাম থাকা মানুষ সে গুরগাঁওতে গিয়ে সেখান থেকে বিতাড়িত হচ্ছে এবং তাকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাই বিরাট বড় একটা চক্রান্ত এই এসআইআর এর ফ্রেমওয়ার্কটার মধ্যে আছে। এবারে ফ্রেমওয়ার্কের পরে এসে প্র্যাকটিক্যাল ব্যাপারে আসি, এবং এই ফ্রেমওয়ার্কটাকে আমরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছি। এই ব্যাপারটাকে আমরা চ্যালেঞ্জ করেছি যে এটা ভারতবর্ষের সংবিধানে যে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ যে ধারণাটা আছে, যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টের পরিপন্থী, এই কনসেপ্টের বিরুদ্ধে এটা যায়। এখন যদি সবাইকে আমি আগে বলি যে তুমি আগে নাগরিকত্ব প্রমাণ করো, তার মানে বেসিক্যালি আমি আগে একটা এনআরসি করছি, সেই এনআরসিটার ভিত্তিতে আমি একটা ভোটার লিস্ট দাঁড় করাবো, তাই এটা মানেই হচ্ছে প্রচুর মানুষ বাদ পড়ে যাবে, আনডকুমেন্টেড। সম্ভব নয়, তার কাছে ডকুমেন্ট নেই, থাকতে পারে না। তাহলে আনডকুমেন্টেড সিটিজেন, তাকে আমি বলে দেবো তুমি বিদেশি নাগরিক। ঠিক যেটা ভারতের নাগরিকদের সাথে হচ্ছে, আমেরিকায় গেছে, ডকুমেন্ট দেখাতে পারছে না, আনডকুমেন্টেড, তাকে ট্রাম্প ওই সমস্ত হাতে পায়ে শিকল পরিয়ে তাকে তো অপরাধীর মতো, কৃতদাসের মতো তাকে হাওয়াই জাহাজে পুরো তাদেরকে ঠেলে পুড়ে দিয়ে অমৃতসরে পাঠিয়ে দিচ্ছে। তাহলে ভারতবর্ষেও এরকম প্রচুর আনডকুমেন্টেড, এদেরকে বলা হয় আনডকুমেন্টেড সিটিজেন, যার কাছে ডকুমেন্ট নেই, তার মানে ইজ নট ইললিগাল, তিনি ইললিগাল হয়ে যাচ্ছেন না তার কারণে, তার কাছে ডকুমেন্ট নেই, সেটা আমাদের একটা সিস্টেমের ব্যাপার। আপনার কাছে জন্মের প্রমাণপত্র নেই, থাকতো না, জন্মের প্রমাণপত্র থাকতো না, আগে দিত না, এখনো ইউনিভার্সাল রেজিস্ট্রেশন অফ বার্থ এন্ড ডেথ হচ্ছে না, সম্ভব নয়, সেটা এখনো হচ্ছে না। স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে তার কাছে ডিগ্রি নেই, তার কাছে কোনো স্কুল লিভিং সার্টিফিকেট থাকতে পারে না, কোনো বাড়ি নেই, তার কাছে জমি নেই। এখন ইলেকশন কমিশনার বলছে 0 নম্বরের যে বাড়িগুলো দেখছেন, সেই 0 নাম্বারটা আসলে হচ্ছে হোমলেস, তারা নাকি সবাই রাস্তায় ঘুমোয়। তাকে আমি বলছি 0 নাম্বার নাকি তাকে ইলেকশন কমিশন থেকে 0 নাম্বার দিয়ে দেয়। তো এই যদি ডকুমেন্ট যদি চাওয়া হয়,
তাহলে এটা একটা বড় আকারে ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট বা ভোটার অধিকার থেকে, ভোটদানের অধিকার থেকে মানুষের একটা বড় আকারে বঞ্চনা, তাকে সেখান থেকে বিতাড়িত করা, এই ঘটনাটা হয়ে যাবে। আমরা এটা বলেছিলাম বিহারের ক্ষেত্রে যে এই সংখ্যাটা অন্তত 2 কোটি হবে। এই যে আমরা বলেছিলাম যে অন্তত 2 কোটি হবে, সেটা একটা মানে বিশ্লেষণের ভিত্তিতে বলেছিলাম। তার কারণ হচ্ছে 8 কোটি বিহারের ভোটার। 8 কোটি বিহারের ভোটারে আপনি যখন বললেন যে 2003 পর্যন্ত যারা আছে তাদেরকে মেনে নিচ্ছি, তো ধরে নিলাম 2003-এ সেই সময় যারা ভোটার ছিল 2003-এ, তার তো একটা অংশ মারাও গেছে গত 20 বছরে। তাহলে সেই সমস্তগুলো বাদ দিয়ে তাহলে এফেক্টিভলি আমার কাছে 2003-এর ভোটার বলতে যারা আছে তারা 3.5 কোটি। 3.5 কোটি ভোটার 2003-এর, তাকে হয়তো নতুন করে প্রমাণ করতে হবে না। তাহলে 8 কোটিতে বাকি যে 4.5 কোটি তাকে প্রমাণ করতে হবে। তাকে প্রমাণ করতে হবে যে সে নাগরিক। তাকে ওই সমস্ত যে 12টা বা 11টা যে ডকুমেন্টের কথা ইলেকশন কমিশন বলেছিল সেগুলো দিতে হবে। তো সেখানে প্রথমে যেটা কথা উঠেছিল যে 1 মাসের মধ্যে এটা করতে হবে। 25শে জুন শুরু হচ্ছে, 25শে জুলাইয়ের মধ্যে বা 26শে জুলাইয়ের মধ্যে আপনাকে এনুমারেশন ফর্ম ভরে তার সাথে ফটো দিয়ে তার সাথে ডকুমেন্ট অ্যাটাচ করে দিতে হবে। তাহলে এটা জুলাই মাসে 1 মাসের মধ্যে যদি করার চেষ্টা হয়, তাহলে অবধারিত যে ওই 4 কোটির মধ্যে অর্ধেক মানুষটা করে উঠতে পারবে না। ওই 4.5 কোটির মধ্যে অর্ধেক মানুষটা করে উঠতে পারবে না। অতএব এতগুলো লোক বাদ যাবে। এবং এছাড়া তো পরিযায়ী শ্রমিক ব্যাপারটা তখন আমরা বুঝিনি যে পরিযায়ী শ্রমিক নিয়ে এই প্যাঁচটা আছে। এই প্যাঁচটা যদি চলে তাহলে তো প্রচুর পরিযায়ী শ্রমিকের নাম বাদ যাবে। ফলে 2 কোটি 2.5 কোটি নাম বাদ যাওয়ার যে আশঙ্কাটা ছিল, সেই আশঙ্কাটা অত্যন্ত বাস্তব। সেটা কোনো রকম ভিত্তিহীন কোনো আশঙ্কা নয়। এইবারে বিহার যেটা করতে পেরেছে, প্রথম যে আন্দোলনটা বিহার থেকে শুরু হয়েছে, সেই আন্দোলনের প্রেসারে বিহার যেটা প্রথম জয়লাভ করেছে আমি বলবো, সেটা হচ্ছে ইলেকশন কমিশন প্রথম যেটা পিছু হটলো যে আমাকে ওই 25শে জুলাইয়ের মধ্যে শুধু ফর্মটা ভরে দিলেই হবে, ফটো দিতে হবে না, ডকুমেন্ট দিতে হবে না। এটা হচ্ছে ফার্স্ট রিট্রিট ইলেকশন কমিশনের। বিরাট কোনো নীতিগত রিট্রিট নয়, প্র্যাকটিক্যাল একটা ছোট্ট পদক্ষেপ তারা পিছু উঠলো। এবং যার ফলে বিহারে আমরা দেখলাম ওই যে 2 কোটি বা 2.5 কোটির যে আশঙ্কাটা ছিল, সেটা 65 লাখে এসে থেমেছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে ওরা নাম বলতে রাজি হচ্ছিল, যে লিস্ট দেব, সংখ্যাটা দেব, কত লোককে নাম কেটেছি, কেন কেটেছি বলবো না, কোন লোকটার নাম কেন কাটা হয়েছে এটা বলবো না। অদ্ভুত কথা যে আমি কোন লোকটার নাম কেন কাটা হয়েছে বলবো না, আর বিজেপির লোকেরা বাজার গরম করে বেড়াবে যে প্রচুর বাংলাদেশি চলে এসছে, নেপালের লোক ঢুকে পড়েছে বিহারের মধ্যে, মায়ানমারের লোক চলে এসছে বিহারের মধ্যে, বিহারের গ্রামে গ্রামে নাকি মায়ানমারের লোক দেখা যাচ্ছে। তাহলে বিজেপির নেতারা এই সমস্ত কথা বলে বাজার গরম করবে, সবাইকে এটা বুঝিয়ে দেবে। আর ইলেকশন কমিশন বলবে না যে নামগুলো কেটেছি, যে 65 লক্ষ নামগুলো কেটেছি, কেন কেটেছি বলবো না। তাহলে তো কেউ ধরে নিতে পারে যে 65 লক্ষ বিহারে বাংলাদেশি পাওয়া গেছে, কেউ তো ধরে নিতে পারে যে বিহারে 65 লক্ষ মায়ানমারের লোক পাওয়া গেছে। অতএব আমরা সুপ্রিম কোর্টে গিয়ে চাপ দিয়ে এটা বাধ্য করিয়েছি। 18ই আগস্ট ইলেকশন কমিশন তারপরে লিস্ট দিয়েছে যে কার নাম কেন কাটা হয়েছে। এবং যখন এই লিস্টটা এসছে কার নাম কেন কাটা হয়েছে, তখন দেখা গেল যে 65 লক্ষের মধ্যে একজনও বাংলাদেশি নেই। 65 লক্ষের মধ্যে একজনের নাম এই কারণে কাটা হয়নি এটা বলে যে তুমি নেপালের লোক, একজনের নাম এটা কথা বলে কাটা হয়নি যে তুমি মায়ানমার থেকে এসছো। তো এই যে একটা এত বড় মিথ্যে কথা, যেটা কনস্ট্যান্টলি ওরা বলে যায়। মোদী 2 দিন আগেও পূর্ণিয়াতে গিয়ে সমাবেশে বললেন পশ্চিমবাংলায় যখন নির্বাচন আসবে তখন তো এই কথাটাই চলবে, আর অন্য কোনো কথা চলবে না পশ্চিমবাংলায়। তো এই যে বাংলাদেশি এই যে কথাগুলো বলা হচ্ছে, এটা ইলেকশন কমিশন দ্বারা কন্ডাক্টেড এসআইআর এ প্রাথমিক জুলাই মাসের পরে যে তালিকা বেরিয়েছে তাতে মিথ্যা, ভ্রান্ত এবং উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা হিসেবে, রাজনৈতিক মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে, যেখানে একজনও কিন্তু বাংলাদেশি বলে নামটা বাদ যায়। এবার যে কারণে নামগুলো বাদ দেওয়া হয়েছে, বলেছে মারা গেছে 22 লক্ষ। আমরা দেখেছি 22 লক্ষের মধ্যে আমার নিজের ধারণা অন্তত 2 লক্ষ ভুল করে বলা হয়েছে, অন্তত 2 লক্ষ তারা বেঁচে আছে। এমন কিছু মানুষকে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেছিলাম, যে সুপ্রিম কোর্ট তারা গিয়ে বলছে এসআইআর আমাকে বেড়াই দিয়েছে, সুপ্রিম কোর্ট আমাকে, ইলেকশন কমিশন আমাকে মৃত ঘোষণা করেছে, কিন্তু আমি বেঁচে আছি। এরকম প্রচুর লোক বিহারে পাওয়া যাবে, বেঁচে তারা জীবিত, তাকে মৃত ঘোষণা করা হয়েছে। উল্টোটাও পাওয়া যাবে যদি আমি কোনো খুব সুবিধাভোগী অংশের, ক্ষমতাশালী অংশের মানুষ হই,
তাহলে 10 বছর আগে মারা গেছি, কি 10 বছর পরেও আমার নামটা এখনো বহাল তবিয়াতে ওই ভোটার লিস্টে আছে। তাহলে কারোর নাম মারা যাওয়ার পরেও বহাল তবিয়াতে ভোটার লিস্টে থেকে যাবে, আর কারো অনেকের নাম বেঁচে থাকা অবস্থাতেই তাকে মৃত ঘোষণা করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে। এটা কেন হবে, কাদের কি করা হবে, সেটা বুঝতে কোনো রকেট সায়েন্স নয়, এটা আমরা সবাই বুঝতে পারি। তো এই যে 65 লক্ষের নামটা এসছে, এটা হচ্ছে আমাদের কাছে ওই চার্টটা দিল কোন নাম কেন বাদ গেছে, এটা দ্বিতীয়। তৃতীয় যেটা হলো সেটা হচ্ছে আধার। ইলেকশন কমিশন মানতে রাজি ছিল না, শেষ পর্যন্ত গিয়ে তারা আধারটা মেনেছে। আমি জানি না যে তার মানে আমরা অটোমেটিক্যালি এটা ধরে নিতে পারি কিনা যে পশ্চিমবাংলায়ও আধার মেনে নেওয়া হবে। তার কারণ পশ্চিমবাংলায় এসআইআর আসতে শুরু হতে সময় লাগবে, এবং এই ব্যাপারে মোদী সরকার অত্যন্ত তারা বিভিন্ন কায়দা করে নামে। যেমন ইলেকশন কমিশনে তো সুপ্রিম কোর্ট বলেছিল যে ইলেকশন কমিশন 3 জনের কমিটি, তার ইলেকশন কমিশন ঠিক করুক। 3 জনের লোক, তার মানে প্রধানমন্ত্রী, প্রতিপক্ষের নেতা, বিপক্ষের নেতা, বিরোধী পক্ষের নেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবারে আর না হলে একটা নতুন আইন তৈরি হবে। অর্থাৎ যেহেতু আইন নেই, এক্স্যাক্টলি কিভাবে ইলেকশন কমিশনদের বাছাই করা হবে এই ব্যাপারে একটা ভ্যাকুয়াম আছে, তাহলে অতএব এই 3 জনের কমিটি করুক। এবার সঙ্গে সঙ্গে মোদী সরকার কি করলো, যে ঠিক আছে তুমি বলছো আইন নেই, আমি আইন বানিয়ে দিচ্ছি। সে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের ওই যে নির্দেশটা ছিল সেটাকে উল্টে দিয়ে একটা আইন বানিয়ে দিল, এবং তার মেজরিটি আছে, তার মেজরিটি দিয়ে সে যে কোনো আইন বানিয়ে দিতে পারে। আজকের দিনে আইন বানিয়ে দিল যে এখানে মোদী, অমিত শাহ, মানে অর্থাৎ প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী আরেকজন কোনো ক্যাবিনেট মন্ত্রী এবং অপোজিশনের লিডার, সেখানে কোনো চিফ জাস্টিস থাকবে না। তাহলে সেখানে 2:1 3 জনের কমিটিতে শাশ্বত পার্মানেন্ট সেটেলমেন্ট, পার্মানেন্ট চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেল। সেখানে 2 জন কেন্দ্র সরকারের লোক, তারাই ঠিক করবে ইলেকশন কমিশনটা কাদের। এবং এই জন্য ইলেকশন কমিশন যে বলছে আজকে যেটা নতুন ইলেকশন কমিশন, একদিক থেকে কথাটা ঠিক, এই দিকটা হচ্ছে যে এর আগের কোনো ইলেকশন কমিশন এই আইনের ভিত্তিতে তৈরি হয়নি। এই প্রথম ইলেকশন কমিশন যেটা চলেছে, যেটা ওই ঠিক মোদী সরকার অ্যাপয়েন্ট করেছে সেই ইলেকশন কমিশনকে, এবং তাই এই ইলেকশন কমিশন মনে করে যে আমার শুধু মোদী সরকারকে জবাব দিতে হবে, আমার আর কাউকে কোনো জবাব দেওয়ার দরকার নেই। কোনো রাজনৈতিক দল, কোনো সিভিল সোসাইটি, কোনো ভারতবর্ষের ভোটার, কারোর কথা কিছু শোনার দরকার নেই, শুধুমাত্র মোদের কথা শুনবো। এই যে ইলেকশন কমিশনের ধারণাটা এই কারণ হয়েছে, তার কারণ হচ্ছে এই আইনটা। তো সেখানে আধারটা অন্তত বিহারের ক্ষেত্রে তারা মেনেছে। তো আমার মনে হয় যে বিহারে আপাতত জুলাই মাসে এবং আগস্ট মাসে আমরা এই সাফল্যটা পেয়েছি। এইবারে যেটা ব্যাপার যে সেপ্টেম্বর মাসে কি হবে আমরা কেউ কিছু জানি না। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম এইটা বলে যে এই সময়সীমাটাকে বাড়ানো হোক, এবং সুপ্রিম কোর্টে যখন বলা হলো যে সময়সীমা বাড়ানো হোক, ইলেকশন কমিশন বলল সময়সীমা বাড়ানোর কি দরকার আছে, আমাদের কাজটা তো চিরকাল চলতে থাকে। ফলে যার নাম বাদ গেছে, যার কোনো আপত্তি আছে, যার অন্য কোনো এখানে কোনো ইনক্লুড করার কথা আছে, এই কাজটা তো চলতেই থাকবে। তাহলে সেই জন্য সুপ্রিম কোর্টও বললো ঠিক আছে, কাজটা তো চলতেই থাকবে, অর্থাৎ চলতে থাকুক। তার ফলে যেটা বিরাট পার্থক্য ঘটে গেল যে যখনও পর্যন্ত জুলাই এবং আগস্ট মাসে প্রতিদিনের দৈনন্দিন একটা স্বাস্থ্য বুলেটিন বেরোচ্ছিল, আমি ওটাকে মেডিকেল বুলেটিন মনে করি, যে আজকে কটা লোকে যুক্ত করা হলো, আজকে কটা কমপ্লেন আমার কাছে এলো, এই সমস্তগুলো করা হলো। তো এই যে মেডিকেল বুলেটিন, ভারতবর্ষের গণতন্ত্রের এবং নির্বাচনী প্রক্রিয়ার যে মেডিকেল বুলেটিনটা আমরা পাচ্ছিলাম 1 সেপ্টেম্বর পর্যন্ত, সেই মেডিকেল বুলেটিন পাওয়াটা বন্ধ হয়ে গেছে 1 সেপ্টেম্বরের পরে। 1 সেপ্টেম্বরের পরে তার কি ব্লাড প্রেশার, তার কত সুগার, তার কি হচ্ছে না হচ্ছে, এটা কেউ কিচ্ছু কিন্তু জানে না। ফলে 1 সেপ্টেম্বরের লিস্টে আপনি দেখবেন 16 লক্ষ নাম যুক্ত হয়েছিল নতুন ফর্ম 6 এর মাধ্যমে, নতুন ভোটার। সেটা এই গোটা 1 মাসে যদি আরো 30 লক্ষ যুক্ত হয়ে যায়, এবং শেষ পর্যন্ত যদি বলা হয় যে ঠিক আছে আমরা 65 লক্ষের নাম বাদ দিয়েছি কেটে, আর 50 লক্ষ আবার ঢুকিয়ে দিয়েছি, অতএব ওই বাদ দেওয়াটা বড় ব্যাপার নয়, 50 লক্ষের নাম ঢুকে গেছে এখানে, হতেই পারে এটা, এবং এটা কে কি করতে পারবেন জানি না। এইবারে যে কথাটা নিয়ে খুব চর্চা আজকাল চলছে, বিএলএ এবং বিএলও। সবাই এটা জেনে নিন যে বিএলএ একমাত্র রিকগনাইজ পার্টি, মানে আমরা এখানে যারা বসে আছি পশ্চিমবাংলা একমাত্র সিপিএম এর বিএলএ হবে, আমাদের অন্য কোনো পার্টির কোনো বিএলএ থাকবে না, একমাত্র রিকগনাইজ পার্টি। বিহারে যেমন সিপিআই
পশ্চিম বিহারে রেকগনাইজ নয়। অর্থাৎ বিহারে সিপিএম এর বিএলএ কিছু আছে, কারণ সিপিএম অল ইন্ডিয়াতে রেকগনাইজ পার্টি, কিন্তু সিপিআই এই মুহূর্তে বিহারে রেকগনাইজ পার্টি নয়। তো বিহারে সিপিআই এরও কোনো বিএলএ নেই। আমরা এই 2020 নির্বাচনের পরে প্রথম রেকগনিশন পেয়েছি, আমাদের এখন কিছু বিএলএ আছে। এই বিএলএ নিয়ে প্রচুর চর্চা হয় এবং সুপ্রিম কোর্টে বিরাট হইচই হলো যে বিএলএরা কিছু করছে না। এটা আমি সেটা বলে শেষ করবো। অদ্ভুত ব্যাপার, এর পেছনে যে কারচুপিটা আছে সেটা বুঝে নিন। কাগজে কলমে দেখবেন যে বিহারে 54,000 বিএলএ বিজেপি, সব থেকে বড় বিএলএর সংখ্যা বিজেপি, এবং ওরা এটাই প্রমাণ করতে চায়, বলতে চায় যে তোমরা তো আগেই নির্বাচনটা হেরে বসে থাকো, তোমাদের তো বুথে লোক নেই, তোমাদের তো কেউ নিচে নেই, তোমাদের তো বিএলএ নেই, তোমরা কি করে লড়বে? ইলেকশন জিততে গেলে আগে বিএলএ বানাও, আগে এটা করো, তারপরে বিএলএ থেকেই এমএলএ হবে। তো বিএলএ থেকেই এমএলএ হবে, আগে বিএলএ দেখো। এই যে প্রচারটা করছে, তো বিজেপির 54,000 বিএলএ, আমাদের নাম করে এসছে মাত্র 1496টা বিএলএ, আমাদের যেটা ইলেকশন কমিশনের রেকর্ড। কিন্তু আমাদের বিএলএ আছে 4,000, যেটা বিহার সিইওর রেকর্ড, এবং সেখানে 3টে ক্যাটেগরি করে দেওয়া হয়েছে, যে বিএলএ, রেকর্ডেড বিএলএ, অ্যাপ্রুভ বিএলএ, আবার কিছু আছে পেন্ডিং বিএলএ। তারা এখনো তারা সিদ্ধান্ত নিতে পারেনি যে কি বিএলএ হিসেবে স্বীকার করা হবে কি করা হবে না। এই সমস্ত কথা বাদ দিন, আমাদের বিএলএ হচ্ছে মাত্র 1,500। আমি জাস্ট অনুপাতটা বোঝানোর জন্য বলছি, আমাদের বিএলএ 1,500, বিজেপির বিএলএ 54,000। এইবারে দেখুন, সুপ্রিম কোর্ট যখন বলল, সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন বলল যে এটা তো খুব ঠিকঠাক চলছে এসআইআর, একটাও কোনো বিএলএ থেকে কোনো কমপ্লেন আসেনি। 20 আগস্ট পর্যন্ত ওরা দেখাচ্ছিল 0,0,0,0,0, কোনো কমপ্লেন আসেনি। এই সমস্ত নেতারা হাওয়ায় ভাষণ দিয়ে বেড়াচ্ছে, বলে বেড়াচ্ছে, আসলে নিচে কিচ্ছু গন্ডগোল নেই, নিচে থেকে কোনো কমপ্লেন নেই। তো আমরা এটা বোঝার চেষ্টা করলাম যে ব্যাপারটা কি, কেন আমাদের নিচের কমপ্লেনগুলো আসছে না। দেখলাম অদ্ভুত, প্রচন্ড জটিল একটা প্রক্রিয়া, যে নিচে আপনাকে এটা করতে গেলে এই ফর্মটা করতে হবে, ওই ফর্মটা করতে হবে, এটা একটা লিখিত দিতে হবে। আমরা যা করতে হয় তাই করব, কিন্তু আগে ওই জিরোটাকে আমাদের ভাঙতে হবে। প্রথম আমরা 21 আগস্ট, 1 আগস্ট থেকে প্রক্রিয়াটা চলছিল। 1 আগস্ট থেকে এই ক্লেমস অ্যান্ড অবজেকশনস প্রসেস চলছিল, একটা কোনো পার্টির আসেনি। প্রথম 21 আগস্ট আমাদের 2টো কমপ্লেন দেখবেন ওদের রেকর্ডিং। তারপরে শেষ হতে হতে আমাদের 118টা কমপ্লেন, 118টা কমপ্লেন আমাদের দিক থেকে এসছে, যেখানে আমাদের বিএলএ সংখ্যা মাত্র 1496। আরজেডির কাছ থেকে এসছে বোধহয় 15টা কমপ্লেন। বিজেপির 54,000 বিএলএ, তার কমপ্লেন এসছে মাত্র 10টা, মাত্র 10টা শেষ দিনে এসছে। এখান থেকে তো প্রশ্নটা উঠে আসে যে তাহলে নাম যে কি বিজেপির ভোটারদের নাম কাটা যাচ্ছে না, তাহলে কি এসআইআরটা এমন একটা কোনো প্রক্রিয়া যে এমন করে বেছে বেছে কেটে দিচ্ছে নামগুলো, যে সেখানে বিজেপির কোনো চিন্তা নেই, যা খুশি নাম কাটা যাক যাক? তাহলে বিজেপির ভোটার বিএলএরা কি করছে? বড় প্রশ্ন। এই ভ্যালিড প্রশ্নটা কিন্তু উঠে চলে এসছে বিজেপি সম্পর্কে, জেডিইউ সম্পর্কে, এলজেপি পার্টির সম্পর্কে। আমরা একটি ছেলেকে আড়া থেকে নিয়ে গেছিলাম, তার নাম মিন্টু পাসওয়ান, 35 বছরের একটি ছেলে, তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তো মিন্টু পাসওয়ানের নাম কাটা যাচ্ছে, এটা নিয়ে চিরাগ পাসওয়ানের কোনো মাথা ব্যথা নেই, এটা নিয়ে এলজেপির কেন কোনো মাথা ব্যথা নেই, এই যে দলিতের নাম কাটা যাচ্ছে এটা নিয়ে কেন মাথা ব্যথা নেই? এই প্রশ্নটা কিন্তু উঠে এসছে বিহারের এই এসআইআর এর প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এইটার পরে আর একটা দেখবেন, যেটা হচ্ছে ফর্ম 6। তো ফর্ম 6 এর দেখবেন বলা আছে 16 লক্ষ, এটা আমি 1 সেপ্টেম্বরের ডেটা বলছি, তারপর থেকে কোনো ডেটা নেই। 16 লক্ষ নতুন ফর্ম 6 জমা পড়েছে। তার পাশে ব্র্যাকেটে লেখা আছে 16 লক্ষের মধ্যে মাত্র 54টা, মাত্র 45টা বিএলএর মাধ্যমে জমা পড়েছে। যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই এই বিএলএরা সবাই বিজেপির বিএলএ, তাহলে বিজেপির 54,000 বিএলএ, তার আউটপুট কি? তার আউটপুট হচ্ছে 10টা কমপ্লেন বা 15টা কমপ্লেন আর 45টা ফর্ম 6, তার মানে 60। তাহলে 54,000 লোকের একটা এত বড় বাহিনী, তারা মাত্র 60টা ডকুমেন্ট দিয়েছে ওখানে। তাহলে ব্যাপারটা আসলে কি? এটা হচ্ছে কিন্তু বড় প্রশ্ন। এই প্রশ্নটা আমরা দেখছি, তার মানে এটা বিএলএ সামনে রাখা আছে একটা স্মোক স্ক্রিন, বিএলএ আছে, বিএলএ আছে, আমাদের বিএলএরা করে, তমুকেরা করে, এটা বলে দেওয়া হলো। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে অন্য কায়দায়, অন্যভাবে হচ্ছে, এবং সেখানে অদ্ভুত অদ্ভুত রকমের কারচুপি হচ্ছে। তো বিহারে কারচুপিগুলো চলছে। আমাদের এই যাত্রার থেকে একটা স্লোগান বেরিয়েছে, ভোট চোর গদ্দি চোর। স্লোগানটা খুব জনপ্রিয় হয়েছে, গোটা দেশ জুড়ে চলছে। তো এক অর্থে ভোটের চুরি হচ্ছে, ভোট চুরি চক্রান্ত ষড়যন্ত্র চলছে, এই ধারণাটা মানুষের মধ্যে আছে।
এই চুরিটাকে আটকাতে হবে, সেই আটকানোর জন্য একটা তাগিদ মানুষ অনুভব করছে। এবং এই চুরি করে যারা বসে এখানে ক্ষমতায় চলে এসছে তাদেরকে গদি থেকে নামাতে হবে, এই ব্যাপারটাও তাদের কাছে এসছে। কিন্তু এটা তো শুধুমাত্র একটা প্রাথমিক ধাপ। এবার এটাকে সত্যি সত্যি করতে গেলে যে একটা বিরাট বড় আলোড়ন দরকার, বিরাট বড় একটা আন্দোলন দরকার, সেটা তো একটা অন্য মাত্রার একটা চ্যালেঞ্জ। সেই জন্য বিহার প্রস্তুত, বিহারে সেই প্রস্তুতিটাও চলছে, লড়াইটাও চলছে। সেই জন্য আমি বলবো বিহারের লড়াইটা এখনো খোলা, বিহারের লড়াইটা আটকে গেছে, শেষ হয়ে গেছে, বিজেপি জিতে গেছে এমনটা নয়। কিন্তু অবশ্যই সেখানে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য যে কোনো রকমের ষড়যন্ত্র, যে কোনো রকমের চক্রান্ত, তার কিন্তু কাজটা চলছে। এবারে পশ্চিমবাংলায় যে এসআইআর আসছে, সেই এসআইআর এর এক অর্থে ঠিক কাঠামোটা কি হবে, এখানে কোনটাকে কাটাফিয়ার ধরা হবে, এখানে কোন কোন ডকুমেন্ট চাওয়া হবে, কিভাবে হবে সেটা জানি না। এখানে একমাত্র সিপিএম পার্টি এখানে আছে যারা বিএল এর মাধ্যমে সরাসরি এই ব্যাপারটা লড়তে পারবেন। আমরা খানিকটা অন্যভাবেই সহযোগিতা করতে পারবো। আমাদের অন্য কোনো পার্টির কাছে বিএল এ নিয়োগ করার কোনো অধিকার, আমি জানি না এসইউসিআই কি পশ্চিমবাংলা রিকগনাইজ পার্টি না, তাহলে আমাদের অন্য কোনো পার্টির কাছেই এই রিকগনিশন নেই, এই রিকগনিশন নেই। অতএব বিএল এ ফরওয়ার্ড রিকগনাইজ পশ্চিমবাংলা, তাহলে হ্যাঁ যদি রিকগনাইজ হয় ভালো, তাহলে ফরওয়ার্ড ব্লক এবং সিপিএম এর কাছে এই সুযোগটা থাকবে যে বিএলএ অ্যাপয়েন্ট করা এবং বিএল এর মাধ্যমে এই লড়াইটাকে লড়া। বাকিদের কাছে ঠিক সরাসরি সেই সুযোগটা থাকবে না, আমরা পাশ থেকে করতে পারবো। কিন্তু এটা খুব বড় একটা লড়াই, কারণ এটা সমস্ত ব্যাপারটাকে ঘেঁটে দিয়েছে একদম। এনআরসি, আপনার এই পুরো নাগরিকত্বের রেজিস্টার, এবং অদ্ভুত কথা যেটা বিহারে আমরা দেখলাম যে 11টা নথিকে ওরা ভ্যালিড বললো, 11 জনের টিম ঘোষণা করলো। তখনও পর্যন্ত 12th ম্যান আধারটা ছিল না। তো যে 11 জনের টিম ঘোষণা করা হলো, সেই 11 টিমে এনআরসি আছে। বিহারে কোনো এনআরসি নেই, বিহারে কোনো এনআরসি নেই, কিন্তু 11 টিমের ওখানে এনআরসি বলা হয়েছে। আমি জানি না পশ্চিমবাংলাতে কোনো এনআরসি এখনো পর্যন্ত নেই, তাহলে সেখানে ওই 11টা বলে দেওয়া হলো। আর যেটা অদ্ভুত ব্যাপার, এর মধ্যে 65 লক্ষের নাম কাটা গেছে। 3 লক্ষ যারা ফর্ম জমা দিয়েছেন তাদেরকে বলা হয়েছে যে আপনাদের ফর্ম, যে ডকুমেন্ট আপনারা জমা দিয়েছেন, সেই ডকুমেন্টটা সাফিসিয়েন্ট নয় বা ক্রেডিবল নয়, বিশ্বাসযোগ্য নয়। অতএব আপনার ডকুমেন্ট সন্দেহজনক। তাহলে এই যে ডকুমেন্ট সন্দেহজনক, অতএব আপনাকে আবার আসতে হবে। এই যে 3 লক্ষ নোটিশটা দেওয়া হলো, এটা আরেকটা বড় ব্যাপার। তাহলে আসামে এনআরসি তো আমরা গত কয়েক বছর ধরে শুনছি, এসআইআরটা তো গোটা দেশেই প্রথম শুনছি। আসামে 90-এর দশক থেকে একটা নতুন ক্যাটাগরি বানানো হয়েছে, ডি ভোটার, ডাউটফুল ভোটার, যাদের ভোটিং রাইট সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এই ডি ভোটার যাকে বলা হচ্ছে যে আপনার ডকুমেন্টটা মশাই সন্দেহজনক, এটার মধ্যে একটা কিরকম গন্ধ পাচ্ছি। তাহলে এই সন্দেহজনক ডকুমেন্টের নামে এই যে ডি ভোটার যাদের বানানো হয়েছে, তাদের একটা অংশকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা ডিটেনশন ক্যাম্পে। আর তার আরেকটা ছোট একটা অংশকে তাদেরকে ডিপোর্ট করার চেষ্টা হচ্ছে, বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া। এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে ফুটবল খেলার মতো করে। আবার বাংলাদেশ 1 মাস পরে 2 মাস পরে বলছে না, আমরা চেক করে দেখেছি, আমার নয়, এটা আপনাদেরই লোক, তাকে আবার ফেরত নিয়ে এসো। এবং এমন পর্যন্ত খবর তো আসছে ওই জেসিবির ফলা থেকে, সেখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আমরা ভোটার অধিকার যাত্রায় ছিলাম, আমার অদ্ভুত লাগছিল যে মানুষ আজকাল অনেক জায়গায় দেখছি ফুলের পাপড়ি বা ফুল ওই জেসিবির ফলা থেকে ওখান থেকে ছুঁড়ে মারছে। কিন্তু আমার মনে হচ্ছিল যে এই জেসিবির ফলা থেকে আপনি এখন ফুল ছুঁড়ে মারছেন, কিন্তু এই জেসিবির ফলা থেকেই আমাদের পরিযায়ী কোনো শ্রমিককে, ভারতবর্ষের কোনো অসহায় নাগরিককে, তাকে বিদেশি বলে তাকে ছুঁড়ে বাংলাদেশে ওপারে পাঠিয়ে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলি কিন্তু ঘটছে। তাহলে এসআইআর এর মধ্যে অনেক রকমের মানুষের উপরে আক্রমণের অনেক কিছু লুকিয়ে আছে, শুরু হবে। এটা একটা খুব বড় লড়াই। এবং এই লড়াইটা, কারণ এখানে যদি ভোটিং রাইট, অনেকে বলছেন যেটাকে বর্জন করো, বহিষ্কার করো। এসআইআরটাকে বর্জন করা মানে হচ্ছে বিহারে যেমন বললো যে এনিউমারেশন ফর্ম জমা দেবো না। এনিউমারেশন ফর্ম যদি জমা না দিই, তাহলে তো আমি সরাসরি ভোটার লিস্ট থেকে প্রথমেই বাদ চলে গেলাম। সেটা যদি বাদ চলে যায়, বিজেপি তো সেটাই চাইছে।
বাদ দিয়ে দেওয়া যাক, যত লোককে বাদ দেওয়া যায়। তো আমার মনে হয় ভারতবর্ষ এখনো ঠিক সেই জায়গায় নেই। এটা নেপালের মতো ছোট নয়, বাংলাদেশের মতো ছোট বা শ্রীলঙ্কার মতো নয়, একটা বড় দেশ, খুব বড় দেশ। এখানে দীর্ঘদিন ধরে গণতন্ত্র আছে, এই বিশ্বাসটা মানুষের আছে। এবং আমাদের অনেক বন্ধুরাই বলেন, কি মশাই আপনারা ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে যাচ্ছেন, ভারতবর্ষে তো নির্বাচন হয়, নির্বাচনের মধ্যে যদি ক্ষমতা আসে। আমাদের এটা বোঝাতে খুব কষ্ট হয়। হিটলারও কিন্তু নির্বাচন জিতেই ক্ষমতা এসেছিল, মুসলিনও কিন্তু নির্বাচন জিতেই ক্ষমতা এসেছিল। তারা কেউ সামরিক অভ্যুত্থান করে ওইভাবে গদি উল্টে দিয়ে ক্ষমতায় আসেনি। তারা ক্ষমতায় এসে তারপরে ধীরে ধীরে ওই ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য এমন করে দিয়েছিল যে নির্বাচনের পুরো প্রক্রিয়াটাকে, ওই প্রণালীটাকে, যে ধীরে ধীরে সেটা একটা ওই মাল্টি পার্টি ডেমোক্রেসি থেকে সেটা একটা ওয়ান পার্টি স্টেটে পরিণত হয়েছিল। এটা একটা বিবর্তনের প্রক্রিয়া চলে ফ্যাসিবাদে। ফ্যাসিবাদ প্রথম থেকেই একটা ওয়ান পার্টি স্টেট ডিক্লেয়ার করে আসে না। ফলে ভারতবর্ষে সেই প্রক্রিয়াটা আমাদের চোখের সামনে চলছে। ইলেকশন কমিশনের গঠনের প্রণালী পাল্টে দেওয়া হয়েছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা আসছে, ভোটার লিস্টের জন্য SIR আসছে। তার মানে সবটা মিলিয়ে এমন একটা টেলার মেড ইলেকশনের প্রসেস হোক, এমন একটা কিউরেটেড কাস্টমাইজ একটা ইলেকটোরাল লিস্ট তৈরি হোক, যেখান থেকে আপনি যেভাবেই গুনুন না কেন, যতবার ভোট করান না কেন, ওটাই বেরিয়ে আসবে, এই যে ধারণা, সেই চেষ্টাটা হচ্ছে। সেই জন্য লড়াইটা কিন্তু খুব খুব বড়। এবং পশ্চিমবাংলার জন্য আগামী দিনে বিহারের যে অভিজ্ঞতা, সেটা অনেক কাজে লাগবে। যেটা আমি আগেও বললাম যে বিহারের কাছে কোনো প্রায়ার রেফারেন্স ছিল না, কোনো অভিজ্ঞতা ছিল না। ঠিক ওই ডিমনিটাইজেশনের মতো, নোটবন্দির মতো হঠাৎ করে রাত্রির বেলায় 25শে জুন। এবং আমি এটা বলে শেষ করি যে আজকাল বিজেপি একটা নতুন কথা চালু করেছে, সেটা হচ্ছে যে 25শে জুন, যেদিন জরুরি অবস্থা ভারতবর্ষে চালু হয়েছিল 1975-এ, সেই দিনটাকে ওরা বলে সংবিধান হত্যা দিবস। আমার মাথায় যে প্রশ্নটা জাগে বারবার, তাহলে সংবিধানটা যদি নিহত হয়ে গিয়ে থাকে 1975-এর 25শে জুন, তাহলে পরবর্তীতে সেই সংবিধান আবার প্রাণ কবে ফিরে পেল? সংবিধানের নতুন করে প্রাণ প্রতিষ্ঠা সেটা কবে হলো, কিভাবে হলো? তাহলে সেটা কি ব্যাপার? নাকি বিজেপি মনে করে যে সংবিধানটা তো নিহত, সংবিধানটা তো মারা গেছে, অতএব মৃত সংবিধান নিয়ে যা খুশি করা যেতে পারে। তো সেই মৃত সংবিধান নিয়ে যা খুশি করার যে একটা চ্যালেঞ্জ তারা শুরু করেছে, সেইখানে এই সংবিধানটা বেঁচে আছে। এবং এই সংবিধানে যে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ, এই সংবিধানের প্রথম পাতায় লেখা কি উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এবং সেখানে কোনো রকম ডিসক্রিমিনেশন ছাড়া, ধর্ম, জাতি, ভাষা, কোনো রকম ডিসক্রিমিনেশন ছাড়া সকলের জন্য জাস্টিস, সকলের জন্য ইকুয়ালিটি, সকলের জন্য ফ্রিডম, সকলের জন্য লিবার্টি, এই যে কথাগুলো আছে, এই কথাগুলো কথার কথা নয়। এই কথাগুলোর মধ্যে একটা বড় শক্তি আছে, কথাগুলোর মধ্যে একটা প্রাণ আছে। সেই প্রাণটা কিন্তু দেখিয়ে দেওয়ার সময় এসছে। তাই পশ্চিমবাংলার আগামী নির্বাচনটা নিছক নির্বাচন হবে না, একটা বড় যুদ্ধ হবে। SIR আসছে এবং আপনারা সবাই, আমি আশা করব যে পশ্চিমবাংলা এই SIR এর বিপদটাকে সঠিকভাবে অনুধাবন করে প্রতিটি বিপন্ন মানুষের পাশে দাঁড়ান। প্রতিটি মানুষ যার ভোটের অধিকার, এটা যদি আমরা ভাবতে শুরু করি, ওর ভোটটা যাচ্ছে তো যাক না, আমার ভোটটা তো ঠিক আছে, এই যেটা যদি ভাবার চেষ্টা করি, এই ভাবাটা কিন্তু মাত্র কয়েকদিনের। ওই আমার ভোটটাও আর কিছুদিন পর ঠিক থাকবে না। ওর ভোটটা যাচ্ছে বলে যেটা আমি ভাবছি, সেটা কিন্তু খুব দ্রুতই আমার ভোটেও চলে যাবে তার সাথে সাথে। এইভাবে ফ্যাসিবাদ আসে, আমরা ওরা করে টুকরো টুকরো করে ভাগ করে দিয়ে, ওরটা হচ্ছে যাক না, তো অনেক দিয়েছে, ও তো অনেক আছে, সংখ্যায় ওদের প্রচুর আছে, এইভাবে ভাবলে হবে না। সকলের ভোট, এভরি ভোট কাউন্টস। এই সংখ্যাটা 65 লক্ষ হয়েছে, সেই জন্য আমি বলছি না। এই সংখ্যাটা যদি 6.5 লক্ষ হতো, তাহলেও একটা যে কোনো মানুষের ভোট কেড়ে নেওয়া, একজনের ভোট কেড়ে নেওয়া মানে সকলের ভোট কেড়ে নেওয়া, একজনের ভোট কেড়ে নেওয়া মানে সকলের নাগরিকত্বের উপর আক্রমণ। এইভাবেই তিল তিল করে সংবিধানের উপর আঘাত নামে। তাই যে কোনো মানুষের ভোটের অধিকার, সেটাকে বাঁচানোর জন্য, এবং আমরা বিহারে যে যাত্রাটা করেছিলাম, আমরা যাত্রাটার নাম দিয়েছিলাম ভোটার অধিকার যাত্রা। আমরা এটা দেখিনি যে ভোটারের অধিকার বাঁচানোর জন্য আমি নামছি, সেই ভোটারটা বিজেপিকেই ভোট দেয়, মোদী ভক্ত কিনা, নীতিশ কুমারকেই ভোট দেয় কিনা, নোটাকে গিয়ে ভোট দিয়ে আসে কিনা, এটা আমাদের কাছে বিচার্য বিষয় ছিল না। আমাদের কাছে একটাই বিচার্য বিষয় ছিল ভোটার। সংবিধান ভোটিং রাইট দিয়েছে, প্রত্যেকটা ভোটারের ভোটিং রাইট, সেটা গুরুত্বপূর্ণ, সেটা গণতান্ত্রিক, সেটা একটা সাংবিধানিক অধিকার। সেই অধিকার রক্ষার জন্য সবাইকে একসাথে নামতে হবে। অনেক ধন্যবাদ।
তবে দীপঙ্করকে লাল সালাম।